পঞ্চম শতাব্দীতেও সমুদ্র যাত্রা ছিল তেমনি ভয়ঙ্কর, কিন্তু এরও 700 বছর আগে রাষ্ট্রের রণপথ ছিল। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের দরবারে গ্রিক দূত মেগাস্থিনিস যখন আসেন, তখন খ্রিস্টপূর্ব 3য় শতক, দেখেছিলেন যে সামরিক ব্যবস্থার 6টি বিভাগের মধ্যে নাব্যাধিকারও ছিল। তিনি অবশ্য বিশদ বিবরণ দেননি, কিন্তু অধিক সংখ্যার রণপথ যদি ব্যবহার করা হয় তবে নৌবহরের জন্য একটি বিশেষ অধিকারের কোনো প্রয়োজন থাকে না, একথা সহজেই অনুমেয়। গল্প অ্যান্ড কং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। শুরু হচ্ছে বাংলার একটি ক্লাসিক প্রবন্ধ, রমেশচন্দ্র মজুমদারের লেখা প্রাচীন ভারতে নৌবহর। ভারতের প্রাকৃতিক পরিবেশ বৃহৎ নৌ শক্তি গড়ে তোলার পক্ষে যথেষ্ট অনুকূল। ভারতের রয়েছে 5000 মাইল উপকূল, পুরনো আমলের জলযানের সম্পূর্ণ উপযোগী নানা স্থানে ছড়ানো বন্দর ও পোতাশ্রয়। জাহাজ তৈরির কাঠ পাওয়া যায় এমন বিরাট বনভূমি, আর সমুদ্রের বিপদের সঙ্গে লড়াই করার মতো কষ্ট সহিষ্ণু ও পরিশ্রমী মানুষ। তাই খ্রিস্টপূর্ব বহু শতাব্দী থেকে, এমনকি খ্রিস্টের 1000 বছর আগেও ভারতের বাণিজ্য পথগুলি বিদেশে বহুমূল্য পণ্যদ্রব্য নিয়ে যাতায়াত করত। দুর্ভাগ্যবশত হিন্দুদের চরিত্রগত ইতিহাস সচেতনতার অভাবে এই সব সমুদ্র অভিযানের সমস্ত তথ্য আমাদের অজানা রয়ে গেছে, কিন্তু পরোক্ষ প্রমাণগুলি এর অস্তিত্ব সম্বন্ধে সন্দেহের অবকাশ রাখে না। প্রাচীন ভারতীয় সাহিত্য সওদাগর ও ক্ষত্রিয় রাজাদের সমুদ্র অভিযানের কাহিনীতে পূর্ণ। এরাই পূর্ব সমুদ্র অতিক্রম করে অন্য দেশে গিয়েছেন ও এই সব অভিযানের বহু রকম বিপদের কথা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। চীনা সাহিত্য এবং দক্ষিণ পূর্ব এশীয় সাহিত্য ও শিলালিপিগুলি এ সম্বন্ধে যথেষ্ট আলোকপাত করে। ভারতীয় বাণিজ্য ও সমুদ্র অভিযানের প্রথম বিবরণ আমরা পাই প্রথম খ্রিস্টাব্দে এক গ্রিক নাবিকের লেখা একটি বই থেকে। এই নাবিক নিজে লোহিত সাগরের মুখ থেকে ভারত পর্যন্ত এসেছিলেন এবং সিন্ধু নদের মোহনা থেকে গঙ্গা নদীর মোহনা পর্যন্ত ভারতের পশ্চিম ও পূর্ব উপকূলের অনেক পোতাশ্রয়ের বিশদ বিবরণ তিনি দিয়েছেন। তিনি ভারতে তৈরি এমন সব জাহাজের কথা বলেছেন যেগুলি পশ্চিমে আরব, পারস্য ও আফ্রিকার উপকূলে আর পূর্বে ব্রহ্মদেশ, শ্যাম ও মালয় উপদ্বীপে যাতায়াত করত। ভারতীয় সওদাগররা এই সব জাহাজে পণ্য নিয়ে যেতেন। এই গ্রিক লেখক কোকোত্রা দ্বীপে বহু ভারতীয় উপনিবেশ দেখেছেন। নর্মদার মতো বহু নদীর মুখে বিপজ্জনক খাড়ি ও স্রোতের ভেতর দিয়ে জাহাজগুলিকে পথ দেখিয়ে নিরাপদে নেয়ার যেসব ব্যবস্থা ভারতীয় রাজারা করতেন, ইনি সেগুলোর উল্লেখ করেছেন। এর বর্ণনা মতো বহু নৌকা নর্মদা নদীর মুখে পথ দেখিয়ে জাহাজ নিয়ে যাওয়ার জন্য কাথিয়াবার উপদ্বীপ পর্যন্ত চলে যেত। এগুলি নিজেদের মাল্লা দিয়েই অন্য জাহাজকে উপসাগরের মুখ থেকে খাঁড়ির ভেতর দিয়ে চালিয়ে যেত। 13 দিন এইভাবে ঝড় চলল। তারপর জাহাজটাকে একটা দ্বীপে ভেড়ানো হলো ও ভাটা পড়লে ফুটো খুঁজে বার করে তা মেরামত করা হলো। আবার যাত্রা আরম্ভ হলো। সমুদ্রে অনেক জলদস্যু ছিল, যাদের সঙ্গে দেখা হওয়া মানেই মৃত্যু। বিশাল সমুদ্রে চারিদিকে জল, শুধু জল। পূর্ব নেই, পশ্চিম নেই, কেবল সূর্য, চন্দ্র, তারা দেখে এগিয়ে চলা। যখন মেঘ করত ও বৃষ্টি হতো, তখন হাওয়ায় যেদিকে নিয়ে যেত সেই দিকে অনির্দিষ্টভাবে জাহাজ এগিয়ে যেত। রাতের অন্ধকারে দেখা যেত বড় বড় ঢেউ একের পর এক ভেঙে পড়ছে, আর দেখা যাচ্ছে বড় বড় কাছিম ও সামুদ্রিক প্রাণী। কোথায় যাচ্ছে ঠিক করতে না পেরে সওদাগররা আতঙ্কিত হয়ে উঠেছে। গভীর অতল সমুদ্র, নোঙর ফেলার মতো জায়গা নেই, কিন্তু আবার যখন আকাশ পরিষ্কার হতো তখন দিক ঠিক করা যেত। জাহাজ ঠিক পথে চলত,
কোনো ডুবো পাহাড়ে ধাক্কা লাগলে বাঁচবার কোনো উপায় থাকতো না। এইভাবে 90 দিনেরও বেশি চলে তারা যে দেশে পৌঁছালো তার নাম জবদ্বীপ বা জাভা। পঞ্চম শতাব্দীতেও সমুদ্র যাত্রা ছিল তেমনই ভয়ঙ্কর, কিন্তু এরও 700 বছর আগে রাষ্ট্রের রণপথ ছিল। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের দরবারে গ্রিক দূত মেগাস্থেনিস যখন আসেন তখন খ্রিস্টপূর্ব 3য় শতক। দেখেছিলেন যে সামরিক ব্যবস্থার 6টি বিভাগের মধ্যে নাব্যাধিকারও ছিল। তিনি অবশ্য বিশদ বিবরণ দেননি, কিন্তু অধিক সংখ্যার রণপথ যদি ব্যবহার করা হয় তবে নৌবহরের জন্য একটি বিশেষ অধিকারের কোনো প্রয়োজন থাকে না, একথা সহজেই অনুমেয়। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী হিসাবে খ্যাত কৌটিল্যের অর্থশাস্ত্রেও পোতাধিকর্মা নাম একটি পদের উল্লেখ দেখা যায়। এই অধিকর্মার অন্যতম কাজ ছিল সমুদ্রযাত্রা সম্পর্কে হিসাবপত্র পরীক্ষা করা। যাত্রী ও পণ্যদ্রব্য নেবার জন্য রাষ্ট্রের জাহাজ ছিল এবং তার জন্য যথারীতি ভাড়া নির্দিষ্ট ছিল। এই প্রসঙ্গে অর্থশাস্ত্রে বর্ণিত একটি আইনের কথা বলা দরকার। সেটি এই রকম: জলদস্যুদের জাহাজ, শত্রু দেশাভিমুখী জাহাজ এবং বন্দরের প্রচলিত নিয়মকানুন ভঙ্গকারী জাহাজকে ধ্বংস করা হবে। আর একটি নিয়ম থেকে সেকালে সমুদ্রযাত্রা সম্বন্ধেও কিছু জানা যায়, যেমন অতিরিক্ত বোঝাইয়ের জন্য জাহাজ ডুবি হলে বা প্রতিকূল সময়ে ও স্থান থেকে যাত্রা করার ফলে বা মেরামতের অভাবে কোনো ক্ষতি হলে নৌ অধিকর্মা তা পূরণ করে দেবেন। আরও বলা হয়েছে যে ঝড়, নদীর মুখে বিপজ্জনক খাড়ি ও স্রোতের ভেতর দিয়ে জাহাজগুলিকে পথ দেখিয়ে নিরাপদে নেয়ার যেসব ব্যবস্থা ভারতীয় রাজারা করতেন, ইনি সেগুলোর উল্লেখ করেছেন। এর বর্ণনা মতো বহু নৌকা নর্মদা নদীর মুখে পথ দেখিয়ে জাহাজ নিয়ে যাওয়ার জন্য কাথিয়াবার উপদ্বীপ পর্যন্ত চলে যেত। এগুলি নিজেদের মাল্লা দিয়েই অনেক জাহাজকে উপসাগরের মুখ থেকে খাঁড়ির ভেতর দিয়ে চালিয়ে নিয়ে যেত এবং নির্দিষ্ট স্থানে বাঁধত। জোয়ারের সঙ্গে সঙ্গে পোতাশ্রয়ের দিকে এগিয়ে যেত আর ভাটার সময় বন্দর ও বদ্বীপে এসে থামত। ব্রোচ একটি গুরুত্বপূর্ণ পোতাশ্রয় ছিল। এখান থেকে তামা, চন্দন, সেগুন, আবলুস ও এবনি কাঠ বোঝাই জাহাজ আরব ও পারস্য উপকূলে পাঠানো হতো। এরপর ভারতীয় নৌবহরের বিশদ বিবরণ পাই চীনা বৌদ্ধ ভিক্ষু ফা হিয়েনের লেখায়। ইনি 5ম শতাব্দীর প্রথম দিকে ভারতে এসেছিলেন। দেশে ফেরার সময় তিনি তমলুকে একটি বড় বাণিজ্য পথ করে যান। ভারতীয় জাহাজ যে সমুদ্র পথে যাতায়াত করত তার প্রত্যক্ষদর্শী বিবরণ হিসাবে ফা হিয়েনের লেখা কৌতূহলজনক। সেই সব দিনে, সেই 1500 বছর আগেও সমুদ্রযাত্রার কথা বলতে গেলে তার লেখা থেকে উদ্ধৃতি দিতে হয়। অনুকূল বাতাসে ফা হিয়েনের জাহাজ 14 দিন ধরে দিনে রাতে চলে সিংহলের উপকূলে পৌঁছল। এ পর্যন্ত এই যাত্রার কোনো উল্লেখযোগ্য ঘটনা নেই। সিংহল থেকে জবদ্বীপ পর্যন্ত পরবর্তী অংশে কিন্তু অন্য রকম ঘটল। ফা হিয়েন যে জাহাজে যাচ্ছিলেন তা ছিল প্রকাণ্ড, 200-রও বেশি যাত্রী তাতে ছিল। তার সঙ্গে দড়ি দিয়ে ছোট একটি জাহাজও বাঁধা ছিল। বড় জাহাজটির সমুদ্রপথে কোনো ক্ষতি বা বিপদ হলে যাতে ছোটটিতে আশ্রয় নিতে পারা যায়। অনুকূল বায়ু ভরে তারা 3 দিন ধরে পূর্ব দিকে এগিয়ে চললেন। তারপর এলো প্রকাণ্ড ঝড়। জাহাজটির একটি দিক ফুটো হয়ে জল ঢুকতে লাগলো। সওদাগররা ছোট জাহাজে যাওয়ার জন্য উৎসুক হয়ে উঠল, কিন্তু ছোট জাহাজটিতে যারা ছিল তারা অনেক বেশি লোক এসে যাবে এই আশঙ্কা করে 2টি জাহাজের মাঝের দড়িটা কেটে দিল। সওদাগররা আসন্ন মৃত্যু ভয়ে শঙ্কিত হয়ে উঠল, কিন্তু ছোট জাহাজটিতে যারা ছিল তারা অনেক বেশি লোক এসে যাবে এই আশঙ্কা করে 2টি জাহাজের মাঝের দড়িটা কেটে দিল। সওদাগররা আসন্ন মৃত্যু ভয়ে শঙ্কিত হয়ে উঠল। জাহাজ ডুবে যাবে এই ভয়ে তারা নিজেদের মালপত্র জলে ফেলে দিতে শুরু করলো। ফা হিয়েনও তার ধৌতি পাত্র ও অন্যান্য জিনিস সমুদ্রে ফেলে দিলেন, কিন্তু সওদাগররা তার বই ও মূর্তিগুলি পাছে ফেলে দেয়। তাই তিনি কোজান সেপিনের অবলোকিতেশ্বর নাম জপ করতে লাগলেন আর হান দেশের, যার বর্তমান নাম চীন দেশ, মন্দিরকে তার জীবন রক্ষার জন্য নিবেদন জানালেন। বোধহয় এই বলে যে অনুশাসনের সন্ধানে আমি দূর দূর দেশে ভ্রমণ করেছি তোমার রুদ্র ও অলৌকিক শক্তির বলে।
আমাকে আমার পর্যটন থেকে ফিরিয়ে এনে বিশ্রামস্থলে পৌঁছে দাও। সেটি এই রকম জলদস্যুদের জাহাজ, শত্রু দেশাভিমুখী জাহাজ এবং বন্দরের প্রচলিত নিয়মকানুন ভঙ্গকারী জাহাজকে ধ্বংস করা হবে। আর একটি নিয়ম থেকে সেখানে সমুদ্রযাত্রা সম্বন্ধেও কিছু জানা যায়, যেমন অতিরিক্ত বোঝাইয়ের জন্য জাহাজডুবি হলে বা প্রতিকূল সময়ে ও স্থান থেকে যাত্রা করার ফলে বা মেরামতের অভাবে কোনো ক্ষতি হলে নৌ অধিকর্মা তা পূরণ করে দেবেন। আরও বলা হয়েছে যে ঝড়ঝঞ্ঝা বিতাড়িত কোনো জাহাজ কোনো বন্দরে আসে, পদাধিকর্মা তাকে অপত্য স্নেহ প্রদর্শন করবেন। যেসব জাহাজ তাদের যাত্রাপথে কোনো বন্দরে থামত তাদের উপশুল্ক দিতে হতো। এবার আমরা জানব চোল নৌবহর সম্বন্ধে কিছু কথা। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বের 1300 বছর পরে আমরা আর একটি রাষ্ট্রের সন্ধান পাই যার শক্তিশালী নৌবহর ছিল। দাক্ষিণাত্যের চোল রাজাদের প্রচুর রণপোত ছিল। এই সব রণপোতের সাহায্যে তারা অনেক দ্বীপ জয়ও করেছিলেন। কিন্তু তাদের সমুদ্র অভিযানের প্রধান ঘটনা হচ্ছে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে জাভা, সুমাত্রা ও মালয় উপদ্বীপে সামরিক অভিযান প্রেরণ। একাদশ শতাব্দীর প্রথম দিকে শৈলেন্দ্র রাজারা ইন্দোনেশিয়ায় রাজত্ব করতেন। ঊনবিংশ শতাব্দীতে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে ওলন্দাজদের যে সাম্রাজ্য ছিল, শৈলেন্দ্র রাজাদের সাম্রাজ্য ছিল প্রায় তারই সমান। বাংলার পাল ও মাদ্রাজের চোল রাজাদের সঙ্গে শৈলেন্দ্র রাজাদের বন্ধুত্ব ছিল, কিন্তু কোনো অজ্ঞাত কারণে চোলরাজ রাজেন্দ্র চোল শক্তিমান শৈলেন্দ্র রাজাদের বিরুদ্ধে নৌ অভিযান চালান। চোল বাহিনী সুমাত্রা, জাভা ও মালয় উপদ্বীপ শৈলেন্দ্র রাজাদের একটির পর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করে এবং বেশ কয়েক বছর বিদেশের এই মাটিগুলো দখলে রাখে। সেকালের কাঠের জাহাজ আর তাদের আকার ও অসহায়তার কথা বিবেচনা করলে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সাজ সরঞ্জাম, খাবার ইত্যাদি সহ সৈন্যবাহিনী পাঠানো যে কত দক্ষতার পরিচায়ক তা সহজেই অনুমান করা যায়। এইখানে প্রাচীন ভারতের নৌবহরের কাহিনী শেষ। কিন্তু ভারতীয়রা জাহাজ তৈরিতে খুব পটু ছিলেন। তাদের বাণিজ্য পথ পরবর্তী শতাব্দীতেও সমুদ্র পারাপার করত। মধ্যযুগে অবশ্য আরবদের সামুদ্রিক বাণিজ্য যথেষ্ট ছিল, কিন্তু ভারতের সঙ্গে যেসব বাণিজ্য পথের যোগাযোগ ছিল তা ভারতেরই হোক বা আরবদেরই হোক, এমনকি মিশরীয়দেরই হোক, তার বেশিরভাগ হয়তো সবই তৈরি হতো ভারতে। ঊনবিংশ শতাব্দীর শুরুতে ভারতে তৈরি বাণিজ্য পথ ইউরোপীয়দের ঈর্ষা উদ্বেগ করে এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ভারতের ইংরেজ শাসকরা এই প্রাচীন ভারতীয় শিল্পটিকে ধ্বংস করে। এই প্রবন্ধটি আনন্দবাজার পত্রিকা 1960 খ্রিস্টাব্দে রবি বাসরীয়তে প্রকাশিত হয়েছিল। শুনছিলেন রমেশচন্দ্র মজুমদারের লেখা বাংলার একটি ক্লাসিক প্রবন্ধ, প্রাচীন ভারতে নৌবহর। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।